নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ যখন বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম, তখন হঠাৎ করে একটা ফোন আসলো। আমার মা আমায় ফোন করেছিল। ফোনটা শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। মা বলল যে আমার ছোট ঠাকুমা গত হয়েছেন। আমার ছোট ঠাকুমা বলতে আমার নিজের আপন ঠাকুমার যে যা, মানে আমার বাবার কাকি হন। তো ওনার বয়স অনেক হয়েছিল, প্রায় 90-95 তো বটেই। সে নিয়ে আক্ষেপ নেই, বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়েছে, মারা গেছেন। কিন্তু সেই মুহূর্তে অনেক কিছু মেমোরিজ একসাথে যেন চোখের সামনে দিয়ে ঘুরে গেল। ছোট ঠাকুমার সাথে যেটুকু সময় আমার কেটেছে, যেটুকু তার সাথে যোগাযোগ হয়েছে, সেই সময় যা যা কথাবার্তা, যা যা ঘটনা, সব একবারে ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে দিয়ে চলে গেল। খারাপ লাগছিল, মনটা একটু ভার ভার লাগছিল। তারপরে আবার চিন্তা করলাম, অনেক বয়স হয়েছে, উনিও কষ্ট পাচ্ছিলেন, একেবারেই বিছানায় শুয়ে পড়েছিলেন। আগেকার দিনের মানুষ বলেই হয়তো এতগুলো বছর উনি বেঁচে রইলেন। আমার নিজের ঠাকুমা আজ মারা গিয়েছেন প্রায় 11 বছর। আমার খুব মনে আছে, আমি তখন প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়ে তখন পেটে। আজ 11 বছর ধরে আমার ছোট ঠাকুমা অসুস্থ, প্রায় বিছানায় পড়া। লাস্ট যখন ওনাকে দেখতে গিয়েছিলাম, তখনই উনি কাউকে চিনতে পারছেন না, মানে বলতে হচ্ছে, কানে কম শুনছেন, চিল্লে চিল্লে বলতে হচ্ছে, একে চিনতে পারছো, এ কে? কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না। কথা বলতে পারতেন না, চোখেও তেমন ভালো দেখতেন না, কানেও কম শুনতেন। তখন যখন গিয়েছিলাম, তখন দেখেছিলাম একজন ফুল টাইম একজন আয়া ওনাকে দেখাশোনা করতো। এটাই তো আমাদের জীবন লীলা, আজ যে আছে কাল সে নাও থাকতে পারে। তাই যে কদিন বেঁচে আছি, জীবনটাকে উপভোগ করে কাটাতে চাই। সুখ উপভোগ করতে চাই, দুঃখও উপভোগ করতে চাই, কষ্ট উপভোগ করতে চাই, আনন্দও উপভোগ করতে চাই। শুধু সুখ নেব, আনন্দে নেব, কষ্ট নেব না, দুঃখ নেব না, এটা কি করে হয়? আর প্রকৃত অর্থে একবার ভেবে দেখবেন, যদি কষ্ট না পান, সুখের মর্যাদা আপনি দিতে পারবেন না। আর যদি দুঃখ না পান, তাহলে আনন্দটা উপভোগ করতে পারবেন না। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো আজ আমি সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনিয়েছিলাম। আমার ছেলে বাইরে থেকে আজকে কোথা থেকে নান পরোঠা না কি বলে সেই নিয়ে এসেছিল, আর তার সাথে একটা আলুর তরকারি। আলুর তরকারিটা একেবারেই জঘন্য, নান পরোঠাটা তাও খেতে ভালো লাগছিল। আর দুপুরে ছেলে মেয়ে দুজনেই বলল ওরা পনির খাবে, তাই ছেলেকে দিয়েই 500 পনির আনালাম। আমি পনিরগুলোকে এখন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একটু আলু পনিরের তরকারি বানাবো। ওরা পনির, সয়াবিন খুব ভালোবাসে, আর চিকেন তো ভালোবাসেই, আপনারা জানেন। তবে চিকেনের পরে যদি কিছু ভালোবাসে সেটাই পনির, আর সয়াবিনও ভালোবাসে। আমার মেয়ে বেশি ভালোবাসে সয়াবিনটা। পনিরটা কাটতে কাটতেই আমি আমার কমেন্টের কিছু প্রশ্নের রিপ্লাই দিয়ে নিই। একজন আমারই ভিউয়ার্স, রেশমি নাথ, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি পর্দাটা কোথা থেকে নিয়েছেন দিদি। তো পর্দাটা বোন আমার অনেক বছর আগের, আমি এখন দাম তো বলতে পারবো না। আর সত্যি বলতে কি, এই সব জিনিস আমার হাজবেন্ডই কেনাকাটা করে। ও পর্দার কাপড়টা কিনে বানিয়েছে আমাদের কলকাতার যে নিউ মার্কেটে, ওখান থেকেই কাপড় কিনে বানিয়েছে। এর ভেতরে না একটা লাইলিংও দেওয়া ছিল, তবে বহু বছর ধরে কাচা ধোয়া করতে করতে ওই লাইলিংটা নষ্ট হয়ে গেছে, মানে ফেটে যায় না। তো আমি লাইলিংটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। তবে পর্দাগুলো খুব ভালো, মজবুত, টেকসই, অনেক বছর ধরে চলছে। তাও ধরে রাখো 16-17 বছরের পর্দা তো ওটা বটেই। ও আরও একটা প্রশ্ন আমায় করেছে যে
দই পাততে গেলে ও শুনেছে যে গরম কোনো জায়গায় রাখতে হয়। তুমি ঠিকই শুনেছো, গরম জায়গায় রাখতে হয়। অনেকে একটু প্রিহিট ওভেন করে তার মধ্যে ঢুকিয়ে রাখে, অনেকে আবার টাওয়াল দিয়ে, মোটা টাওয়াল দিয়ে দইয়ের যে পাত্রটা যেটায় দই পাতা হয়েছে সেটাকে কভার করে রাখে। তো এখন মোটামুটি যা গরম পড়েছে, আর আমার রান্নাঘরটা যা গরম, এমনি রেখে দিলেও দই হয়ে যায়। আর আমি সত্যি কথা সেদিন ওটা এমনি গ্যাসের ওপর রেখে দিয়ে আমি চলে এসেছি। সকালবেলা তো দেখতেই পেলে কেমন থকথকে একটা সুন্দর দই হয়ে গিয়েছে। তারপরে আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমার পনিরের তরকারিটাও রান্না হয়ে গিয়েছিল। আর এখানে আমি আর আমার মেয়ে দুপুরের লাঞ্চ করতেও বসে গিয়েছি। আমার ছেলেও খেয়ে নিয়েছে, শুধু বাকি আমার শ্বশুরমশাই। গুড ইভিনিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি বিকেলবেলা শ্যুট করি। তো বিকেলবেলা আমার শাশুড়ি কোথাও পুজো বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে অনেক প্রসাদ নিয়ে এসেছেন। মানে প্রসাদ বলতে সমস্ত ফল মিষ্টি দেখতেই তো পাচ্ছেন, তার সাথে লুচি হালুয়া, তারপর প্যাকেটও করেছিল। মনে হয় যারা ওই পুজো বাড়িতে গিয়েছিল তাদের খাবারের জন্য প্যাকেটও করেছিল। মানে সে আমাদেরই এক আত্মীয়। আমারই বড় মামা শ্বশুরের শাশুড়ির বাড়িতে এই পুজোটা হয়েছিল। তো সেখান থেকে খাবার দাবার এসেছিল, কচুরি, আলুর দম, একটা করে রসগোল্লা দিয়ে প্যাকেট করেছিল। আর প্রসাদ তো দেখলেনই, ফল মিশ্রি বাদাম, তারপরে হালুয়া, এইসব ছিল আর কি। যাই হোক, রাত্রে পুজোর প্রসাদটা পেয়ে ভালোই লাগলো। ও হ্যাঁ, পুজোটা বলে দিই, এটা হচ্ছে শিবচর্চার প্রসাদ। আমার হাজবেন্ড আবার তারাপীঠ বেরোবে, তাই ওর জন্য জামা কাপড় গুছিয়ে দিতে হচ্ছে। একদিনের জন্যই যাবে, তো একটা শার্ট, একটা প্যান্ট, একটা হাফ প্যান্ট, একটা টাওয়াল, এগুলোই দিয়েছি, একটা গেঞ্জি। তো ও বলল ও যেটা পরে যাচ্ছে সেটা পরেই চলে আসবে, শুধু একটা জামা প্যান্ট দিয়ে দিতে। আমি আবার বুঝে না পেয়ে ওর জন্য 2-3টে জামা কাপড় বের করে রাখলাম, যেটাও বলবে সেটাই ব্যাগে ভরে দেবো। সন্ধেবেলার দিকে আমি আবার একটু আমাদের মার্কেটে বেরিয়েছিলাম। টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, যেমন আমার মেয়ের সবসময় পরার জন্য একটা এরকম চপ্পল টাইপের বা স্লিপার যেটা আপনারা বলেন। আর জলের বোতল আমার মেয়ের ছোট্ট একটা এনেছিলাম, ডান্স স্কুল, ড্রয়িং স্কুল, এইসব জায়গায় ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আর আমি একটা বড় বোতলও পছন্দ হয়েছে, এমনি নিয়ে নিয়েছি। আমার মেয়ে স্কুল ইউনিফর্মের শার্টটা একটা নিয়েছি, স্কার্টটা এখন ভালো আছে তাই স্কার্ট আর নিলাম না। এটা ওর ডান্স স্কুলের জন্য একটা বেল্ট নিয়েছি। আর ওর ডান্সের যে সালোয়ারটা সেটা না ছোট হয়ে গেছে, তাই আমি কিছু সাদা কাপড় ওর জন্য কিনে এনেছি। ভাবছি এইবার সালোয়ারটা বানিয়েই দেব। আর এই যে মাথার কিছু ক্লিপ কিনেছি আমার মেয়ের জন্য, ও এখন নতুন নতুন মেসি বান করা শিখেছে, তাই ক্লিপ কিছু এনেছি। আর একটু মাথায় চুল বাঁধার গার্ডারও কিছু কিনে এনেছি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কেনাকাটি দেখিয়ে। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এই ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।